সো এই যে বিচার প্রক্রিয়াটা, স্পেশালি এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা, এই টেলিভাইজ, টেলিকাস্ট এবং এই যে ওপেন টু অল, এটার মাধ্যমে আমি বিশ্বাস করি যে একটা ভালো স্বচ্ছতা আসবে এই প্রক্রিয়াতে। প্রশ্নবিদ্ধ করতে পারবে না আগামীতে যে কেউ। এই স্বচ্ছতাটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমি সরকারকে কৃতজ্ঞতা জানাই এই ব্যবস্থা করবার জন্য এবং সাধুবাদ জানাই এই প্রক্রিয়াকে। এটা নিয়ে অনেক ধরনের আলোচনা, আশঙ্কা, অনেক কিছু আছে। তবে আমি আশাবাদী যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে অ্যানিভার্সারি আসছে, প্রথম অ্যানিভার্সারি আসছে অগস্টে, হ্যাঁ জি, এই জুলাই অগস্টে, এই সময়টায় আমি আশাবাদী, যদি কোরবানি ঈদের পরপর নাও হয় তাহলে এই সময়টায় আমি আশাবাদী যে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার নির্বাচনী রোডম্যাপ জনসম্মুখে নিয়ে আসবেন। আমি আশাবাদী। এগেন আমি বলছি না আমি কিছু জানি বা কিছু হবে, আমি এটা বলছি না, বাট আমি বলছি আমি আশাবাদী। আপনাদের তো ধারাবাহিক একটা আলোচনা থেকে বলা হয় এই ঘটনা কিভাবে হলো, এটা তো ঠিক না, মানে নাহিদও এই কথাটা বলাটা ঠিক হয়নি, এভাবে করে একটা দলকে অবমাননা করা। আবার ওই বড় দলের নেতারও ঠিক হয় নাই যে নাহিদ একজন তরুণ, সব কথায় তো আর এইভাবে তোমার রেসপন্স করতে হবে না। তখন আমার দলের প্রতিনিধি আমাকে জানালেন যে স্যার এরকম কিছুই হয় না, চেয়ারম্যান সাহেব এরকম কিছু হয়নি। নির্বাচন প্রসঙ্গ আসলে কিছু এজেন্সির আতাত বলে ঘোষণা দেওয়া হচ্ছে এবং সেটা মাখা হচ্ছে। এটা এজেন্সি কার হাতে? যেমন মনে করেন যে এজেন্সি নিয়ে কথা হয় না, আমি আপনাকে পরিষ্কার বলি ভাই, প্লিজ এটা নিয়ে তো ডিজিএফআই, এনএসআই, এই এজেন্সিগুলো নিয়ে কথা হয়। হ্যাঁ, ডিজিএফআই, এনএসআই ডিরেক্টলি রিপোর্ট করে কাকে? সরকারকে। না, কাকে? একজন ব্যক্তিকে রিপোর্ট করে। কাকে রিপোর্ট করে? প্রধানকে, সরকার প্রধানকে। জি, যেটা আগে ছিল প্রধানমন্ত্রী, এখন প্রধান উপদেষ্টা। তাহলে দুটো অর্গানাইজেশন, যেই দুটো অর্গানাইজেশন নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, এই দুটো অর্গানাইজেশনের ডিরেক্ট বস, মানে অর্ডারিং বস, নট নামকে ওয়াস্তে বস, এইটা না ভাই, ডিরেক্ট অর্ডারিং বস, অপারেশনাল বস প্রধান উপদেষ্টা। তাহলে প্রধান উপদেষ্টা যদি হস্তক্ষেপ করতে বলে নির্বাচনে, তখনই এই দুটো অর্গানাইজেশন হস্তক্ষেপ করবে নির্বাচনে। গত 15.5 বছর যখন নির্বাচনে ডিজিএফআই, এনএসআই হস্তক্ষেপ করেছে, শেখ হাসিনা বলেছে বলে শেখ হাসিনা ডিরেক্ট অর্ডারে হস্তক্ষেপ করেছে। শেখ হাসিনা অর্ডার না দিত, ওরা হস্তক্ষেপ করতো, এটা ওদের কাজ, ওদের চাকরি। এবং শেখ হাসিনা ওখানে এমন লোকজনকেই বসিয়েছে যেটা অন্যায় অর্ডারও শুনবে। শেখ হাসিনা অর্ডারগুলো অন্যায় অর্ডার ছিল, কিন্তু সেগুলোও শুনেছে। কিন্তু শেখ হাসিনা অর্ডার দেওয়ার পরই শুনেছে, তাছাড়া শুনে নাই, কিন্তু তাছাড়া করতো না। কিন্তু আজকে এই অর্গানাইজেশনগুলো কার অধীনে? প্রধান উপদেষ্টার অধীনে। তো আমরা যদি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি যে প্রধান উপদেষ্টা এই অর্ডারটা দিবেন, এবং আমি শক্তভাবে বিশ্বাস করি প্রধান উপদেষ্টা এই ধরনের অর্ডার দিবেন না, তো তাইলে কেন ভাই আমি এগুলো নিয়ে দুশ্চিন্তা করব? বিচার প্রক্রিয়ার ওপেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার, এইটা সম্পর্কে আপনার মতামত কি? বিভিন্ন ডোমেনে বিভিন্ন রকম মতামত আছে। এটা ওপেন বা সরাসরি সম্প্রচারের একটা দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন, নাকি এটা ধারাবাহিকভাবে চলবে? কিছু গুরুত্বপূর্ণ বিচার আমরা লাইভ টেলিকাস্ট দেখব? দেখেন, কিছু জায়গায় স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। স্বচ্ছতা। আচ্ছা। সো এই যে বিচার প্রক্রিয়াটা, স্পেশালি এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা, এই টেলিভাইজ, টেলিকাস্ট এবং এই যে ওপেন টু অল, এটার মাধ্যমে আমি বিশ্বাস করি যে একটা ভালো স্বচ্ছতা আসবে এই প্রক্রিয়াতে। প্রশ্নবিদ্ধ করতে পারবে না আগামীতে যে কেউ। এই স্বচ্ছতাটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমি সরকারকে কৃতজ্ঞতা জানাই এই ব্যবস্থা করবার জন্য এবং সাধুবাদ জানাই এই প্রক্রিয়াকে। এই স্বচ্ছতাটা দরকার। সব জায়গায় সবসময় আমরা এটা করব না। আমাদের আমেরিকায় আপনি খুব ভালোভাবে পরিচিত থাকবেন, আমেরিকায় কোর্ট টিভিও আছে। আমেরিকায় বেশিরভাগ স্পেসিফিক কোনো ধরনের মামলা টামলা হতে পারে যেগুলো আর কি আপনার টেলিভাইজ করা হয় না বা অ্যাক্সেস দেওয়া হয় না, বাট তাছাড়া অনেকই লাইভ টেলিভাইজড হয়। মানে পিপল হ্যাভ ওপেন অ্যাক্সেস, পিপল ওই অ্যাক্সেসটা নেয় না সেটা পরের কথা, বাট ওপেন অ্যাক্সেস থাকার কথা। তো আমরা সেই রাস্তায় হাঁটতে পারি। আমরা জুরি দিয়ে কি বলে না, বিচার করি না। আমরা জাজ এবং প্রেসিডেন্ট দিয়ে বিচার করি। আমেরিকায় জুরি দিয়ে বিচার করে। আমেরিকায় জুরি দিয়ে বিচার করা সম্ভব, কারণ আমেরিকায় একটা পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে ওইভাবে। আমরা যদি আগামীতে ওই ধরনের পলিটিক্যাল কালচার তৈরি করতে চাই, তাহলে এই স্বচ্ছতার জায়গাগুলো আমাদের ক্লিয়ার করা দরকার। এই বড় মামলা থেকে হয়তো এই বড় মামলার জন্য স্বচ্ছতা দরকার আছে, এবং এটার সাথে আগামীর জন্য কিছু প্রেসিডেন্টস তৈরি হলো যে আরো স্বচ্ছতা আমরা আমাদের বিচারিক প্রক্রিয়ায় আনতে পারি। সেই জিনিসগুলো আমার মনে হয় সামনে বাংলাদেশের জন্য অনেক ভালো হতে পারে। আপনার
আগামী নির্বাচনের অবস্থান, এবং বলা হয় যে অনেকেই একটা কোয়ালিশনে চলে যাবে, বা কি অবস্থায় আছে সামনে নির্বাচনের আপনার পরিকল্পনা, এবং কবে নাগাদ আসলে এখন রোড ম্যাপটা দেখতে পাচ্ছি? এটা অনেক দিনের প্রশ্ন, অনেকের অনেকবার পাল্টিয়েছে, এখন কোন পর্যায়ে? এটা নিয়ে অনেক ধরনের আলোচনা, আশঙ্কা, অনেক কিছু আছে। তবে আমি আশাবাদী যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে অ্যানিভার্সারি আসছে, প্রথম অ্যানিভার্সারি আসছে অগস্টে, হ্যাঁ জি, এই জুলাই অগস্টে, এই সময়টায় আমি আশাবাদী, যদি কোরবানিদের পরপর নাও হয় তাহলে এই সময়টায় আমি আশাবাদী যে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার নির্বাচনী রোডম্যাপ জনসম্মুখে নিয়ে আসবেন। আমি আশাবাদী। এগেন, আমি বলছি না আমি কিছু জানি বা কিছু হবে, আমি এটা বলছি না, বাট আমি বলছি আমি আশাবাদী। আপনাদের তো ধারাবাহিক একটা আলোচনা হলো, মানে কোনো একটা, জি না, মানে এই ধারাবাহিক আলোচনা হচ্ছে এবং এগুলোর মাধ্যমে আমি আশাবাদী, অবভিয়াসলি এগুলোর মাধ্যমে আমি আশাবাদী যে যদি ঈদের পরপর নাও হয় তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে অ্যানিভার্সারি আসছে সেই অ্যানিভার্সারির সময়টাতে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার রোডম্যাপ জনসম্মুখে নিয়ে আসবেন, জনগণকে প্রেজেন্ট করবেন। এবং আমি আরো আশাবাদী যে তখন উনি যে টাইমটা অ্যানাউন্স করবেন নির্বাচনের জন্য, সেটা এমন একটা টাইম অ্যানাউন্স করবেন যেটাতে আমরা সবাই সম্মতি জানাবো এবং সবাই আমরা খুশি থাকবো, প্রত্যেকটা রাজনৈতিক দল সেই জায়গা থেকে। সো ওইটা নিয়ে আপাতত এটলিস্ট আমি আশাবাদ প্রকাশ করছি, যদিও বিগত দিনগুলোতে অনেক ধরনের আশঙ্কার কথা এসেছে এবং সরকারের পক্ষ থেকে কোনোভাবেই পরিষ্কার করা হয়নি রোডম্যাপ কখন কি দেয়া হবে, বাট এই মুহূর্তে আমি আশাবাদী, আমি সেটুকু আপনাকে বলতে পারি। আচ্ছা ভাই, আমরা বেশি সময় নেব না, দু একটা প্রসঙ্গ রয়েছে। যেমন গণমাধ্যমের চর্চা সংস্কার বলি, বা এই যে পরিমাণ তোষমত করা হতো সেটা নিশ্চয়ই কমেছে, কিন্তু গণমাধ্যমের চর্চা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা যখন কথা বলছি, একদিন আগে মুক্তিযুদ্ধ সনদ নিয়ে গণমাধ্যম থেকে প্রকাশিত এবং তারপরে কপি পেস্ট হয়ে একটা বিশাল বিভ্রান্তি, নাকি আদৌ সেটা একটা অন্য কিছু ডিলেমা ছিল কিনা, এবং পরবর্তীতে একজন উপদেষ্টা নিজে বললেন, নিজে তার ফেসবুকে লিখলেন যে না, এটা বিভ্রান্তিকর। তার পরবর্তীতে রাতের মধ্যে সমাজ মাধ্যমে তৈরি হলো যে তাহলে সংবাদপত্র ভুল দিল খবরটা, নাকি এটা একটা মানে ম্যানিপুলেট করার একটা চেষ্টা ছিল। এর আগে আমি যদি আরেকটু বাড়াই প্রশ্নটা, যে কিছুদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিককে আপনারা একেবারেই তার চাকরিচ্যুত করলেন, তার পরবর্তীতে তার অ্যান্সারে আবার তারই সংবাদ সম্মেলনে কেউ গেলেন না। তো সংবাদপত্র সাংবাদিকরা, আমাদের কলিগরা কতটা স্বস্তিতে আছেন? প্রথমত আমি মানে আপনি যে বলেন আপনারা না, আমরা না, আমি করিনি। এবং ওই যে মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবকে যে 3 সাংবাদিক প্রশ্ন করেছিলেন, যদিও ওনারাও একটু উগ্রভাবে প্রশ্ন করেছিলেন, ইন দ্য সেন্স যে ওনারা ঠিক প্রশ্ন করেননি, ওনারা অ্যাকিউজ করেছিলেন। প্রশ্ন আর অ্যাকিউজেশনের ভিতরে একটা পার্থক্য আছে। হ্যাঁ, প্রশ্ন হলো এইটা কেন হলো, আর ওইটা হলো আপনি কোন ইস্যুতে কি বলে কোন লিগ্যাল ম্যান্ডেটে আপনি এই কথাটা বলেন, হাসিনাকে আপনি খুনি বলেন, বা এই টাইপের একটা অ্যাকিউজেশন। বাট হ্যাভিং সেড দ্যাট, মানে এবং এই ধরনের অ্যাকিউজেশন আফটার এত প্রমাণের পর এটা আসলে একটু দুঃখজনক। আমি সাংবাদিক ভাইরা যে কথাগুলো বলেছেন সেটার প্রেক্ষিতেই বলছি যে এই ধরনের প্রশ্ন করাটা কিছু দূর দুঃখজনক, বাট তার জন্য তারা চাকরিচ্যুত বা পানিশড হওয়ার কথা না। এবং আমি শক্তভাবে নিন্দা জানিয়েছিলাম, তখন গণমাধ্যমে জানিয়েছিলাম, অফিসিয়াল প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিলাম, এবং অনেকগুলো টক শোতেও জানিয়েছিলাম শক্তভাবে যে গণমাধ্যমের স্বাধীনতা, তারা যদি ভুল প্রশ্নও করে, যতক্ষণ পর্যন্ত তারা ভুল তথ্য না দিচ্ছে, কারণ মানে তারা যে অ্যাকিউজেশনটা করেছিলেন এটা কমপ্লিটলি ভুল অ্যাকিউজেশন ছিল, কিন্তু এটা তথ্য ছিল না। কিন্তু তারা একজনও বলে নাই, অ্যাটলিস্ট যতদূর আমি শুনেছি আর কি, বিটসে শেখ হাসিনা তো কোনো খুন করেনি বা কোনো খুনের সাথে জড়িত ছিল না, আপনি কেন বললেন? এটা বলেনি, বলছে আপনি কিভাবে বললেন শেখ হাসিনা খুনি। তো এইটা মানে বাক্য কিভাবে তৈরি হয়, কনস্ট্রাকশন, এখানে একটা ফ্যাক্টর আছে। সো তারা যেভাবে বলেছেন সেভাবে তাদের আসলে পানিশেবল অফেন্স এটা কোনোভাবেই হওয়া উচিত বলে আমি মনে করি নাই। তার জন্য আমি শক্তভাবে নিন্দা জানিয়েছি যখন তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এবং তখন সরকারের পক্ষ থেকে আবার একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছিল যে সরকার চাকরিচ্যুত করে নাই এবং সরকার কাউকে প্রেশারাইজ করে নাই চাকরিচ্যুত করতে, তারা যেই হাউসগুলোতে কর্মরত ছিলেন সেই হাউসগুলো তাদেরকে চাকরিচ্যুত করেছে। এখন ভাই আপনিও জানেন, আমিও জানি, কেউ না কেউ প্রেশার না দিলে তার হাউসগুলো চাকরিচ্যুত করে না, সো কেউ না কেউ প্রেশার দিয়েছে, জাস্ট লিগ্যাল প্রেশার দেয়নি হয়তো। যাই হোক, আমি আপনাকে এই কথাটা বলার কারণ তখন আমি নিন্দা জানিয়েছি। গণমাধ্যমের স্বাধীনতায় আমি পুরোপুরি ভাবে বিশ্বাস করি, সো তখন ওটা তো আমি নিন্দা জানিয়েছি।
হ্যাভিং সেড দ্যাট, গণমাধ্যমের যে রেসপন্সিবিলিটি নাই তা না। এই যে দুদিন আগে যেটা হলো যে ওই যে 4-5 জনের মুক্তিযুদ্ধ সনদ বাতিল, শেখ মুজিব ইনক্লুডেড, এই নিয়ে আলোচনা, যেখানে খোদ আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এসে তারপর পরিষ্কার করলেন যেটা একেবারে সত্যি না। তো এই যে এই নিউজ রিপোর্টিং গুলো আরেকটু সচেতনতার সাথে করাটা প্রয়োজন। যেমন আমি আপনাকে গতকাল একটা কথা বলি, গতকাল নিউজ রিপোর্টে ছেয়ে গেল যে নাহিদ, যে এনসিপির যে তরুণ নেতা নাহিদ বলেছে যে বিএনপি যা করছে সবকিছু মনে হচ্ছে একটা দেশের কথাই করছে, একটা পার্টিকুলার দেশের কথাই করছে, একটা দেশের নাম নিয়ে। হ্যাঁ, তারপর আবার নাকি সেটার বিপরীতে বিএনপির একজন নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন যে তাইলে ওই এনসিপি সব আমেরিকা চায়নার কথাই করছেন, এবং এটা নিয়ে বড়ভাবে একটা নিউজে, মানে অনেক জায়গায় অলমোস্ট ফ্রন্ট পেজ লেভেলের আর কি নিউজ ক্যারি করা হলো। তো আমি তো ছিলাম না ভাই ওই মিটিং এ, আমার দলের প্রতিনিধি ছিল। তো আমি সঙ্গে সঙ্গে আমার দলের প্রতিনিধিকে বললাম, এই ঘটনা কিভাবে হলো, এটা তো ঠিক না, মানে নাহিদও এই কথাটা বলাটা ঠিক হয়নি, এভাবে করে একটা দলকে অবমাননা করা। আবার ওই বড় দলের নেতারও ঠিক হয় নাই, যে নাহিদ একজন তরুণ, সব কথায় তো আর এইভাবে তোমার রেসপন্স করতে হবে না। তখন আমার দলের প্রতিনিধি আমাকে জানালেন যে স্যার এরকম কিছুই হয় না, চেয়ারম্যান সাহেব এরকম কিচ্ছু হয়নি। নাহিদ একটা কথা বলেছিল, সেই কথাটা, এবং এটা বিএনপির সাথে কোনো সম্পর্কই নাই, এবং নাহিদের কথাটা নিয়ে পরে আমাদের ব্রেকের সময়, মানে টি ব্রেকের সময় আপনার আমি মানে ওই সরকারের আর কি দায়িত্বপ্রাপ্ত একজন এটা নিয়ে একটু দুষ্টামি করছিলেন, মানে সবাই মিলে একটু মজা করে না গল্প, এটা টি ব্রেক তো ভাই, হ্যাঁ, ওইখানে আবার বিএনপির নেতা একটা কমেন্ট করেছে, মানে সবাই হাসি ঠাট্টায়, মানে এটা সিরিয়াস আলোচনার অংশই ছিল না। ওখানে নাহিদ একটা কমেন্ট করেছেন মজা করে, তরুণ মানুষ মজা করে একটা কমেন্ট করেন, সো এভরিবডি ওয়াজ হ্যাভিং এ লাফ, সবাই সুন্দর হাসি ঠাট্টা করছে, মানে এটা সিরিয়াস আলোচনার অংশ। এই কথাগুলো কিছু দূর যে সত্যি না তা না, যে এই কথাগুলো হয়েছে এটা হাসি ঠাট্টা জোক হিসেবে হয়েছে, মানে আমি আপনার সাথে একটা জোক করলাম, আপনি আমার সাথে, এই জোকের উৎপত্তি হয়েছে সরকার পক্ষ থেকে, মানে সবাই মিলে আলোচনা। এবং এখানে আমার দলের যিনি প্রতিনিধি ইনিও এই জোকের অংশ ছিলেন, শুনি আমাকে জানালেন যে চেয়ারম্যান মহোদয় ঘটনা হয়েছে যে এইটা। সো আপনি যে নিউজের কথা বলেন, এই নিউজটা আমিও দেখেছি, আমিও নিউজটা দেখে চমকে উঠেছি, এটা কখন হলো, আমি তো সারাক্ষণ ওখানে ছিলাম। পরে বুঝলাম যে আমরা যে হাসি ঠাট্টা করছিলাম যে সময়টাতে, এবং এটা ব্রেকের সময়, মানে আলোচনার সময় না, ব্রেকের সময় ওই হাসি ঠাট্টাটা নিয়ে এইভাবে করে একটা নিউজ করে দেওয়া হয়েছে। সো এই যে এটা, এবং তারা নিউজটা যদি ওইভাবে করতো যে একটা জোক করলেন এনসিপি নেতা নাহিদ, এবং এই জোকিংলি উত্তর দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন, তাহলে এটা ঠিক ছিল। যদি তাহলে এটা নিউজ হওয়ার কথা না, কারণ তারা তো অফ দ্য রেকর্ড, মানে একটা ব্রেকের সময় দুষ্টামি করছে। কিন্তু এই ধরনের নিউজ প্রচারটা অত্যন্ত দুঃখজনক, আমরা অনেক কিছু নিউজে দেখি।